শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনামটি, তার একটি স্পেশাল স্টোরি করেছে বিএনপির নিয়ে এবং বিএনপির সঙ্গে ভারতের যে সম্পর্ক হতে পারে সে বিষয়ে। যে শিরোনামটি সেটি হলো চাপে বন্ধুত্বের কৌশল বিএনপির। তো এখানে বেশ কিছু বুলেট লাইন দেওয়া আছে। ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে সমমর্যাদা ভিত্তিতে বন্ধুত্ব থাকা উচিত গয়েশ্বর। ভারতের সঙ্গে ভারসাম্য সম্পর্ক তৈরিতে বিএনপির সমস্যা হবে না অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। বিএনপির রাজনীতিতে ভারতের সঙ্গে সম্পর্কের পারদ ওঠানামার ইতিহাস রয়েছে। দলটির প্রতিষ্ঠাতাকালে থেকে ভারত বিরোধিতা ছিল, যদিও মাঝে মধ্যে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক বিকাশের চেষ্টাও চালিয়েছে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাদের নানান মন্তব্য ও কর্মকাণ্ডে সরাসরি ভারতের বিরোধিতার সুর দেখা যাচ্ছে। অবশ্য দলটির নীতি নির্ধারক ও পর্যবেক্ষকরা মনে করেন, একদিকে ভারতের সঙ্গে নির্দিষ্ট কিছু নেতিবাচক কর্মকাণ্ডের বিরোধিতা, পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা বিএনপির জন্য বাস্তবসম্মত পদক্ষেপ হবে। এর পাশেই আমরা দেখছি একটি ছবি। গতকাল আগরতলা অভিমুখে লং মার্চে অংশ নেয় বিএনপির 3টি অঙ্গ সংগঠন। সেই সংবাদটি রয়েছে লং মার্চে ভারতীয় আগ্রাসনের কড়া প্রতিবাদ জানিয়েছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে আধিপত্যের শকুনকে প্রতিহত করার ঘোষণাও দেন সংগঠনের নেতারা। গতকাল বুধবার যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের লং মার্চ থেকে ভারতকে ইঙ্গিত করে এমন হুঁশিয়ারি দেওয়া হয়। নেতারা বলেন, বাংলাদেশের জনগণ কোনো দেশের প্রভুত্ব মেনে নেয়নি, আগামী দিনেও মেনে নেবে না। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা এই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে। ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদে এদিন আগরতলা অভিমুখে ঢাকা আখাউড়া লং মার্চ করে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন। এই সংবাদ রয়েছে। এরপরেই রয়েছে আইসিটিতে ক্যাডম্যান, হাসিনাকে প্রত্যাপনে ভারতকে আহ্বান জানানো হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাপনে ভারতকে আইনগতভাবে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান আশা প্রকাশ করে বলেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠালে তার অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে। আরেকটি সংবাদ দেখা যাচ্ছে, জনসম্মুখে সম্পদের হিসাব দেবেন দুদক চেয়ারম্যান। টিআইবির আহ্বানের সাড়া। দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং অন্য কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজ আগামী 7 দিনের মধ্যে তাদের সম্পদের হিসেব জনসম্মুখে প্রকাশ করবেন। একই সঙ্গে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন। গতকাল বুধবার চেয়ারম্যান ও কমিশনার কাজে যোগ দিয়ে এই অঙ্গীকার করেন। আর পাশে দেখা যাচ্ছে, একান্ত বাধ্য না হলে চাকুরিদের বিদেশ যাত্রা নয়, সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একই মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের একসঙ্গে ভ্রমণ না করা হয়েছে 13 দফার এই নির্দেশনায়। এর আগেও একাধিকবার সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নিয়ন্ত্রণ বা সীমিত করার নির্দেশনা জারি করা হয়েছিল। এই সংবাদটি রয়েছে। বাড়তি বেতন প্রত্যাখ্যান, 35 কারখানায় ছুটি, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বার্ষিক মজুরি 9% বাড়ার ঘোষণা প্রত্যাখ্যান করেছেন ঢাকার সাভার ও আশুলিয়ার বেশ কিছু কারখানা শ্রমিকরা।
বেশ কিছু কারখানায় বার্ষিক মজুরি বৃদ্ধি 15% করা এবং অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ সহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজে যোগ না দেয় গতকাল বুধবার ওই দুই এলাকার অন্তত 35টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংবাদটি রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের সংবাদ, প্রথম পাতার সংবাদ আমরা দেখলাম। দর্শক, আজ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিন। এই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হবেন একটু পর হাজি মুসাব্বির আল মাসুদ। তিনি যুক্ত হলে তার সঙ্গে আমরা আলোচনা করব। আমরা একটু অন্য সংবাদপত্র দেখতে চাই। আমাদের হাতে এখন রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঢাকা আখাউড়া লং মার্চে নেতাকর্মীর ঢল, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। গতকাল বিএনপির 3টি অঙ্গ সংগঠন যে 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 হচ্ছে লং মার্চ করেছে সেই সংবাদটি আমরা দেখছি। হ্যাঁ, সেই সংবাদটি দেখছি। এছাড়া মিথ্যা অপতথ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ করতে হবে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে মিথ্যা ও তথ্য প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এটি প্রতিরোধে দলের নেতাকর্মীদের জোরালো ভূমিকা রাখতে হবে। এখন শুধু স্লোগান দেওয়া রাজনীতি নয়, এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে। মঙ্গলবার লন্ডনের সারে এলাকায় গিলফোর্ড হারবার হোটেলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 5 আগস্টের পর ভারত থেকে প্রচার করা হলো যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে। মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল, কিন্তু মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেনি বলে আমি মনে করি। এই সংবাদটি রয়েছে। এর পাশে দেখছি ইউসিবি ব্যাংকের নিয়ম বহির্ভূত 2000 কোটি টাকার ঋণ, জাভেদের নেতৃত্বে লোপাটে জড়িত শক্তিশালী চক্র। বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক খুবলে খেয়েছে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার ঘনিষ্ঠ শক্তিশালী একটি চক্র। এ চক্রের মাস্টারমাইন্ড এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক এবং বিতর্কিত ব্যবসায়ী আদনানের সঙ্গে জাভেদের ও ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, চাচাতো ভাই আলমগীর কবির অপু, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান জাভেদ তমাল ও নাফিস শরাফত এই চক্রে যুক্ত ছিলেন। সেই সংবাদটি রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল এই কথা বলেছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে চাইছে, এই জন্য তারা বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাচ্ছে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে। এই সংক্রান্ত সংবাদটি প্রকাশিত হয়েছে। জাতীয় ও ইউপি নির্বাচন একদিনে করার ভাবনা মুহিত চৌধুরী। বুথ দখল রুখতে জাতীয় নির্বাচনের সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন একই দিনে আয়োজনের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। দর্শক, আপনারা জানেন যে বর্তমান সরকার বেশ কিছু কমিশন গঠন করে দিয়েছে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে একটি কমিশন এই মতবাদ দিয়েছে যে যদি এই নির্বাচনের সময় বুথ দখল করা হয় এবং ভোটের কারচুপি যেটা প্রতিহত করতে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। সয়াবিন লিটারে 28 টাকা বেশি দরে বিক্রি, মাসে ভোক্তার পকেটে লুট 513 কোটি টাকা। এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে এখানে। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের মাঠ তৈরি করুন জামায়াতের আমির। প্রয়োজনীয় সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই সংবাদটি রয়েছে দৈনিক যুগান্তরে। দৈনিক জনকণ্ঠের প্রধান যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঢাকার বাতাস বিপজ্জনক হয়ে উঠছে। দর্শক জানেন যে এখন শীতকাল আসছে
এখন শীতকাল আসার সাথে সাথে ঢাকার সড়কেও দেখা যাচ্ছে যে ধূলিকণার পরিমাণ বেড়ে গেছে। একে তো যানবাহনের কালো ধোঁয়া, তার সঙ্গে বিভিন্ন জায়গায় সংস্কারের কাজ চলছে সড়কে। তো সব মিলিয়ে ঢাকার বাতাস বিপজ্জনক হয়ে উঠেছে। ঢাকার বাতাস ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। গত সোমবার রাতে ঢাকার বায়ু দূষণ নতুন রেকর্ড তৈরি করেছে। এদিন রাত 10টায় আইকিউ এয়ার সূচকে AQI পৌঁছায় 457-তে। শুধু তাই নয়, সন্ধ্যা 8টা থেকে টানা 5 ঘন্টা এই সূচক 400-র বেশি ছিল। AQI সূচক অনুযায়ী 151 থেকে 200 অস্বাস্থ্যকর, 201 থেকে 300 খুবই অস্বাস্থ্যকর এবং 300 এর বেশি ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয়, যা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তো বুঝতেই পারছেন দর্শক যে কতটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে রাজধানীবাসী, যে অতি গুরুতর অবস্থায় এখন ঢাকার বাতাস পৌঁছে গেছে। একমাত্র এখানে অতিরিক্ত যানবাহন চলাচল, সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে ঢাকা শহরে পর্যাপ্ত পরিমাণ গাছ নেই, বৃক্ষ নেই, সবুজায়ন নেই। এই কারণে এই সমস্যাটি হয়েছে এবং এই সমস্যাটি দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং এই সমস্যার সমাধানের উদ্যোগ খুব একটা দেখা যায় না, কোনো সরকারের সময়ে এটি দেখা যায়নি। আশা করি এই বিষয়ে খুব দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামে প্রযুক্তির প্রসার হলেই দূর হবে দ্রুত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদের কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেছেন যে সমতলের সঙ্গে পার্বত্য অঞ্চলের যে দূরত্বটি রয়েছে সেটি খুব দ্রুত কমিয়ে আনতে হবে। এই দ্রুত কমিয়ে আনলে দেখা যাবে যে সবাই উন্নয়নের সুযোগ পাবে। এছাড়া ভারতের আগ্রাসী ভূমিকাকে ত্যাগ করে শান্ত হওয়ার আহ্বান। ঢাকা টু আখাউড়া লং মার্চে বিএনপি 3 সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল। কাল ঢাকা নয়াপল্টন থেকে আখাউড়া পর্যন্ত বিএনপির 3 অঙ্গ সংগঠন যে লং মার্চ করেছে সেই সংবাদটি এখানে এসেছে। এছাড়া আরেকটি সংবাদ দেখা যাচ্ছে, সেটি হলো মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা করা হবে না। নতুন করে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা করা হবে না। যে তালিকা আছে সেটি যাচাই বাছাই করে একটি ডাটাবেস তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম। বুধবার মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা চাই যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা কোনোভাবে যাতে তাদের মর্যাদা নষ্ট না হয়, এটা আমাদের জন্য দুরূহ কাজ। প্রচেষ্টা রাখছি, আশা করছি এক্ষেত্রেও সফলতা আসবে। আর দেখা যাচ্ছে এডিবি $60 কোটি ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক থেকে। $60 কোটি ঋণ পাচ্ছে বাংলাদেশ। বুধবার এশীয় উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদে এই ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে মাদক নিয়ন্ত্রণে কর্মকর্তারা অস্ত্র ব্যবহার করতে পারবেন, নীতিমালা জারি হয়েছে। এই সংবাদ রয়েছে। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেন্দ্রীয় মজলিসের শুরায় জামায়াতের আমির এই কথা বলেছে। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দর্শক, আপনাদের আগেই বলেছি আজ মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিন, জন্মবার্ষিকী। এই উপলক্ষে আমরা একটু আলোচনা করতে চাই। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাজী মুসাব্বির আল মাসুদ। তিনি প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সভাপতি শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের। হাজী মুসাব্বির আল মাসুদ, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যে হাজী মুসাব্বির আল মাসুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার অডিওটি আনমিউট করতে হবে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, আপনার অডিওটি আনমিউট করতে হবে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না।
শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আহ, শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিতে না, পেরেছেন এত সকালে, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যে জিনিসটি জানতে চাইবো যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি এই উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি তৃণমূল থেকে রাজনীতি করে এসেছেন, ব্রিটিশ ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। এই যাত্রাটি তার কেমন ছিল? এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে তার ভূমিকাটাই কতটুকু? আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম। আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য। মৌলানা ভাসানী, আব্দুল হামিদ ভাসানী, উনাকে আমরা দেখলে মাটি এবং মানুষ, মানুষের জন্য মানুষের জীবন যেভাবে খাটাইতে হয়, এই বিষয়টা আমরা ওনার জীবন থেকে আমরা শিখতে পারি। উনি মজলুম কেন হলেন? মৌলানা আব্দুল হামিদ, ওনার নাম আসলে ছিল চেগা মিয়া। ছোট থাকতে ওনাকে চেগা মিয়া হিসেবে ডাকনাম ছিল। উনি আব্দুল হামিদ নামে, ওনার আসল নামে উনি লেখাপড়া করেছেন। উনি মানুষের মধ্যে মানুষের কল্যাণ, পৃথিবীতে আমরা জন্ম নেওয়ার পরে মৃত্যু হবে এবং আমাদের জন্য পৃথিবীতে অনেক মডেল তৈরি হয়। সেই মডেলের মধ্যে মৌলানা আব্দুল হামিদ খান, উনি একজন মানবিক মডেল। রাজনৈতিক জীবনকে যদি বিশ্লেষণ করে সুস্থ দ্বারা রাজনীতি পরিচালনা করার জন্য, তাইলে ওনার জীবনকে যদি কেউ সুন্দরভাবে উপলব্ধি করতে পারে, তাহলে দেখা যাবে যে সামাজিক সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে একটা মানুষের জীবনে করণীয় ক্ষমতা না থেকেও দেশের জন্য, মানুষের জন্য, মাটির জন্য যে কাজ করা যায়, উনি হইলেন একটি উদাহরণ। আমরা উনাকে বাঙালি জাতির কর্ণধার হিসেবে আমরা উনাকে সাব্যস্ত করতে পারি। উনি আমাদেরকে বিপ্লবের মাধ্যমে শিখিয়ে গেছেন যে মানুষের জন্য বিপ্লব করে মজলুম জীবন নিয়ে একজন মানুষ হিসাবে কিভাবে বাঁচা যায়। আমরা যদি এই যুগের যে বিষয়গুলো আছে, পীরে কামেল, রহনুমায়ে শরীয়ত, এরকম উদাহরণ তান্ডে দিতে চাই, তাইলে হক্কানি পীর হইলে মুসলিম বিশ্বে ওনাকে পীর, ওলি, আউলিয়া হিসাবে সাব্যস্ত করা যায়। আপনি উনার জীবনে দেখবেন, উনার জীবনে শুধু উনি 1917 খ্রিস্টাব্দের দেশবন্ধু চিরঞ্জন দাস ময়মনসিংহ সফরে আসলেন। উনার ভাষণে উনি রাজনীতিতে প্রথম পদার্পণ করেন এবং সবচেয়ে বড় জিনিস হয়েছে 1919 সালে কংগ্রেসে যোগদান করার সাথে সাথে উনি অ্যারেস্ট হন। এখনকার সময়ে যারা পলিটিক্স করে, এরা অনেকেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মানুষের কল্যাণ বাদ দিয়ে, সামাজিক সংস্কার বাদ দিয়ে বিভিন্ন অবস্থায় নিজেদের ব্যক্তিত্ব এবং অস্তিত্বকে প্রতিষ্ঠিত করার জন্য অনেকেই পলিটিক্স করতে দেখা যায়। কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনার ভাসানী নামটা যুক্ত হয়েছে মূলত আসামে প্রথম যখন উনি ভাষণ থেকে আন্দোলন শুরু করেন। হাজী মুসাব্বির আল মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকের সংবাদপত্রগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে বিএনপির 3 অঙ্গ সংগঠন গতকাল ভারত অভিমুখে যে লং মার্চ করেছে, সেটি হয়েছে তাদের লিড নিউজ। এছাড়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের একটি মন্তব্য উঠে এসেছে এবং বেশ কিছু দুর্নীতি সংবাদ, এবং তাছাড়া দেখা গেছে যে ঢাকার বাতাস বা বায়ু, সেটি নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছে। এই সব সংবাদ নিয়েই আজকের পত্রিকাগুলোতে সাজানো হয়েছিল। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।